নমস্কার, আমি অজিত ব্যানার্জি। আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জাতকের অস্থাবর সম্পত্তির বিচার নিয়ে আলোচনা করব। মানুষের ভৌতিক সম্পত্তি দুই প্রকার হয়ে থাকে, একটি স্থাবর, অন্যটি অস্থাবর। স্থাবর সম্পত্তি জমি, বাড়ি ইত্যাদি বোঝায়। অস্থাবর সম্পত্তি বলতে বোঝায় জীবনযাত্রা নির্বাহের জন্য ভোগ্য উপকরণ সমূহ। সুতরাং অস্থাবর সম্পত্তির সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তির বা ভোগের দিকটি জড়িয়ে আছে। জ্যোতিষ বিচারে ইন্দ্রিয় স্থান হল ষষ্ঠ। তৃপ্তি বা প্লেজারের গ্রহ হল শুক্র। এছাড়া নান্দনিকতার প্রতি টান বা মানসিকতাও শুক্রের অধিকারে। ভোগ্য উপকরণ আনতে হলে বা জোগাড় করতে হলে উপার্জিত অর্থ চাই এবং তার ব্যয় বা বিনিয়োগ চাই। ফলে দ্বিতীয় ভাব ও লগ্নের দ্বাদশ ভাবটি এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এসে পড়ে। সুতরাং দেখা যাচ্ছে অস্থাবর সম্পত্তি বিচারের ক্ষেত্রে দ্বিতীয়, দ্বাদশ, ষষ্ঠ ভাব এবং কারকগ্রহ হিসাবে শুক্র বিচার্য হয়ে পড়ে। কোনো জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীতে যদি দেখা যায় উক্ত ভাবগুলি ও শুক্র গ্রহটি দুর্বল ও পীড়িত হয়ে গেছে, তখন বুঝতে হবে জাতকের অস্থাবর সম্পত্তি বিশেষ হবে না। মনে রাখবেন, দ্বাদশ ভাব অস্থির হলে ব্যয় দিকের জন্ম দেয়, সেই সঙ্গে দ্বাদশপতি অস্থির হলে বেহিসেবি ব্যয়ের কারণ ঘটায়। অনেকের জন্মছকে দেখবেন দ্বিতীয়, ষষ্ঠ, দ্বাদশ ভাব ভালো হয়েছে, কিন্তু শুক্রটি তত প্রীতিকর অবস্থায় নেই বা পীড়িত। তখন বুঝতে হবে জাতকের সামর্থ্য থাকলেও মানসিক ক্ষেত্রে তার ইচ্ছা হবে না ঘর সাজাবার বা ব্যবহারের জন্য নতুন জিনিস কেনা। আবার উল্টোটাও হতে পারে, শুক্রটি প্রবল অপীড়িত, কিন্তু ভাবগুলির অবস্থা ততটা জুৎসই নেই। তখন বুঝতে হবে জাতকের মানসিক আকাঙ্ক্ষা অনেক, সৌন্দর্য প্রিয়তা রয়েছে, কিন্তু সামর্থ্য নেই বলে অস্থাবর সম্পদ গড়ে তুলতে পারছে না বা পারে না। সামর্থ্যের পরিধিতে যতটুকু করার সে করবে। পীড়িত শুক্রকেই এখানে বিচারে খারাপ বলে গ্রহণ করা হয়। শুক্র তার বিরুদ্ধ গ্রহগুলির সঙ্গে সংযোগী হলে বা দৃষ্টিবদ্ধ হলেই শুক্রকে পীড়িত ধরবেন। দুর্বল শুক্র পীড়িত হলে এই ক্ষেত্রে বিচারে পীড়িত ভাবের তীব্রতা বেশি ধরবেন। শুক্র যদি বিরুদ্ধ গ্রহ দ্বারা যুক্ত বা পীড়িত হয়ে অনুকূল বা শুভভাবে থাকে, তবে ভালো ফলের প্রকাশক বা সূচক হয়েছে ধরবেন। অর্থাৎ জাতকের ভোগ্য উপকরণ সংগ্রহের প্রবৃত্তি গড়ে উঠবে। তবে শুক্র যে বিরুদ্ধ গ্রহ দ্বারা পীড়িত হয়েছে, সেই বিরুদ্ধ গ্রহ সংক্রান্ত যে স্বভাবগত রস দোষ বা বিপত্তি, তা অবশ্যই তাকে ভুগতে হবে। অষ্টম ও দ্বাদশগত হয়ে বা প্রতিকূল হয়ে শুক্র বিরুদ্ধ গ্রহযুক্ত বা পীড়িত হলে খারাপই ধরবেন। অস্থাবর সম্পত্তি বিষয়ে সামগ্রিক বিচার ধারাটি এইভাবে পরিচালিত হবে। প্রথম পর্যায়ে লগ্নভাব বা পতির সঙ্গে দ্বিতীয় ভাব বা পতি, ষষ্ঠ ভাব বা পতি, দ্বাদশ ভাব বা পতির সংযোগী ভাব নির্ণয় করতে হবে। অর্থাৎ 1, 2, 6 ও দ্বাদশ ভাব বা পতিদের পারস্পরিক সংযোগ। দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয়, ষষ্ঠ ও দ্বাদশ ভাবের প্রত্যেকটির আলাদাভাবে স্থিরতা ও অস্থিরতা নির্ধারণ করতে হবে। তৃতীয় পর্যায়ে ভাবপতিদের অর্থাৎ দ্বিতীয়, ষষ্ঠ ও দ্বাদশ পতিদের স্থিতিভাব দেখা, অর্থাৎ ভাবপতি পীড়িত, দুর্বল, অনুকূল ও প্রতিকূল ভাব ইত্যাদি হয়েছে কিনা দেখতে হবে। পীড়িত ভাবপতিকে সর্বদাই অস্থির ধরার রীতি।
ভাব ও ভাবপতি দুটোই অস্থির হতে পারে, বা ভাব স্থির এবং ভাবপতি অস্থির, বা ভাব অস্থির ও ভাবপতি স্থির, বা ভাব ও ভাবপতি দুটোই স্থির হতে পারে। মনে রাখতে হবে যে ভাবের অস্থিরতায় বিচার্য ভাবের বিষয়ের অস্থিরতা বোঝায়। ভাবপতির অস্থিরতায় ভাবস্থ বিষয় সম্পর্কে জাতকের প্রচেষ্টার দিকটির অভাব বোঝায়। ভাব স্থির থাকলে জাতকের ক্ষেত্রে ভাবটির ফল দেওয়ার ক্ষেত্রে সুস্থ সম্ভাবনা নিয়ে বর্তমান। ভাবপতি স্থির থাকলে জাতকের উপযোগ নেবার চেষ্টা ও প্রচেষ্টার দৃঢ়তা থাকবে। ভাবপতির স্থিতিভাব থেকে জাতক নিজে কতখানি প্রচেষ্টা বা পরিশ্রম করবে তা জানতে হবে। এই ক্ষেত্রে ভাবপতি সবল হয়ে অনুকূল বা লগ্নের উপচয়ে কোণে কেন্দ্রে থাকলে জাতক ভাবের বিচার্য বিষয়ের বর্ধনে সচেষ্ট ভূমিকা নেবে। ভাবপতি যার নক্ষত্রে রয়েছে তার অধিপতি গ্রহটি সবল ও অনুকূল হলে, অথবা অষ্টম ও দ্বাদশগত না হয়, বিরুদ্ধ গ্রহের মধ্যগত না হয়, বিরুদ্ধ গ্রহযুক্ত না হয়, বা বিরুদ্ধ গ্রহ দ্বারা পীড়িত না হয়, তবে বুঝতে হবে জাতকের অস্থাবর সামগ্রী সংগ্রহের চেষ্টা ফলপ্রসূ হবে। আজকে আমি জাতকের অস্থাবর সম্পত্তির বিচার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।